দর্শক দেখছেন একাত্তর সংযোগ। অধ্যাপক আনু মোহাম্মদ বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, আমি সেই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিতে চাই। হ্যাঁ, উনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার মধ্যে যেমন যেভাবে বলেছেন যে 25 কে মানুষ নাই, কিছু ক্ষতি হবে, কিংবা বাঘ হরিণ কিংবা লিচু গাছ আম গাছ, পুরো প্রশ্নটার মধ্যে যে তুচ্ছ তাচ্ছিল্যের একটা সুর আছে, এটি হচ্ছে আমাদের বড় ধরনের আপত্তির জায়গা। যে সুন্দরবনকে নিয়ে এমন একটা জায়গা যে সুন্দরবনে আপনি ইচ্ছা করলে আবার নির্মাণ করতে পারবেন না। যদি এই ক্ষতিটা হয়, আপনি একটা জনবসতি হয়তো আবার নতুন করে বানানো যায়, কিন্তু সুন্দরবন আবার বানানো যাবে না। বিদ্যুৎ কেন্দ্রের বহু ধরনের জায়গা, বহু ধরনের পথ আছে, কিন্তু সুন্দরবন আপনি ইচ্ছা করলে আরেকটা বানাতে পারবেন না। সেই জন্য এটা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখলে হবে না। ভারতে 3টা বিদ্যুৎ কেন্দ্র বাতিলের কথা আমি বলেছি গত 2-3 বছরে হয়েছে, এবং সেটা 25 কিলোমিটারের মধ্যে তার ইম্প্যাক্ট যাচাই করার কারণে হয়েছে। এবং ভারতে এর আগে 25 কিলোমিটারের মধ্যেই হয়েছিল, কিন্তু এখন সেগুলোর প্রভাব দেখার কারণে, সেগুলো অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসার কারণেই আজকে তাদের যে সমস্ত আইনগুলো রিভাইজ করছে, এবং 2010-এর যে আইন, সেই আইন অনুযায়ী তারা সেটা করতে পারে না। এনটিপিসি ভারতে সুন্দরবনের 14 কিলোমিটারের মধ্যে করতে পারবে না এটা তাদের আইন অনুযায়ী। তাইলে ভারতের সুন্দরবন বাংলাদেশের সুন্দরবনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ তো না। মানে মানুষের প্রয়োজন হিসেবে, মানুষের এটা ঠিক, অনেকেই এটা বলেন যে বাঘ হরিণ এগুলো যদি না থাকে মানুষের উন্নয়নের জন্য এটা করতে হবে। আপনিও উপস্থাপক হিসেবে আপনিও বলেছিলেন যে উন্নয়ন এবং পরিবেশের একটা সংঘাত। আমি এটাতে গুরুত্ব দিয়ে বলতে চাই যে উন্নয়ন এবং পরিবেশের মধ্যে সংঘাত থাকার কিছু নাই। যে উন্নয়ন, পরিবেশ মানে কি? পরিবেশ মানে আমার বেঁচে থাকে, আমার বাতাস, পানি, আমার জীবন, জীবিকা, অস্তিত্ব। তো সেইটাকে ক্ষতিগ্রস্ত যদি হয় কোন উন্নয়নে, আমার নদী যদি ভরাট হয়ে যায়, নদী যদি বদ্ধ হয়ে যায়, পানি যদি দূষিত হয়, বাতাস যদি বিষাক্ত হয়, তাহলে তো আমার জীবনই থাকবে না। আমি জীবন ছাড়া তো আমি প্রসঙ্গে আপনার কাছে আসবো, কারণ আমাদের বিকল্প ভাবতে হবে। কারণ আমরা বাধা দিব বা বিকল্প ভাববো না, তাও হবে না। আমি আসবো অবশ্যই আপনার কাছে অধ্যাপক আনু মোহাম্মদ। আমি একটু খন্দকার আজিজুর রহমান আপনার কাছে জানতে চাইছি, যেটি অধ্যাপক আনু মোহাম্মদ বললেন যে অসম্পূর্ণতার কথা, প্রতারণার কথা, স্ববিরোধিতার কথা, সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমাকে একটু সময় দিলে আমি বলছি, এগুলো ঠিক না। আমাদের পুরা রিপোর্ট সবটা পড়লে এই ধারণা ওনার থাকবে না। দ্বিতীয়ত, উনি ওনার বক্তব্য বলছেন যে বর্তমান সুন্দরবন 3 ভাগের 1 ভাগ আছে। আমার প্রশ্ন হলো যে এই 40 বছরে, আমরা যে বিগত 40 বছর হিসাব করি, তো 40 বছর আগে সুন্দরবন আর এখন তো নাই, এই যে ক্ষয়টা হলো কেন? বিদ্যুৎ কেন্দ্র তো ছিল না, এই অবক্ষয় কেন? এখন দেখবেন সুন্দরবন মুভ করতেছে টুয়ার্ডস এই মনপুরা, নোয়াখালী, ওই সাইডে মুভ করছে, এবং ওই সন্ধে ভাতিয়া। এখন এই বিদ্যুৎ কেন্দ্র ছিল না, অথচ এই জিনিসটা মুভ করতেছে সুন্দরবন ওইদিকে। এই সুন্দরবন ধ্বংসের কারণ কি? নিশ্চয়ই বিদ্যুৎ কেন্দ্র না। আরেকটা বলা হচ্ছে যে 10 কিলোমিটারের মধ্যে ওই এরিয়া, কিন্তু ভারতে একই আইন, একই জিনিস, আলাদা কিছু না। 25 কিলোমিটার বলা হচ্ছে, এটা 25 কিলোমিটার হলো সিটির থেকে, আমাদের সেই সিটি ধরলে, নিয়ারেস্ট সিটি থেকে ধরলে 37 কিলোমিটার। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে খুলনা শহর 23 কিলোমিটার, আর 14 কিলোমিটার, 37 কিলোমিটার। আর ভারতের একই আইন, ভারতের সুপ্রিম কোর্টের যারা, ওটা 10 কিলোমিটার উঠে গেছে। ওনার আরেকটা পয়েন্ট হলো যে বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কাছে করছে না ইন্ডিয়া, কেন? আসলে সুন্দরবনের কাছে বা কোনো বনের কাছে বিদ্যুৎ কেন্দ্র, এটা ঠিক না। এটাকে মানত করে বিদ্যুৎ কেন্দ্র হয় না। বিদ্যুৎ কেন্দ্র হয় ওর মেইন জিনিস হলো যে ফুয়েলটা আসবে, সেই ফুয়েলটার কস্ট সর্বনিম্ন রাখার জন্য। কারণ আমাদের এখানে লক্ষ লক্ষ টন কয়লা ব্যবহার হবে, সেই কয়লাটা পরিবহনের জন্য সবচেয়ে সহজ রাস্তা হলো জলপথ, এবং এই জলপথের মাধ্যমে পরিবহন হবে, এবং এটা সবচেয়ে ইকোনমি। আপনি জলপথের মাধ্যমে পরিবহনের কথা বলছেন, আপনি যে যুক্তিগুলো দিলেন অধ্যাপক আনু মোহাম্মদ অবশ্যই সেই যুক্তির পক্ষে বা বিপক্ষে মন্তব্য দিবে। আমি একটু অধ্যাপক আনু মোহাম্মদ তার সাথে একটু অ্যাড করতে যাচ্ছি। উনি যে বলছেন জলপথে পরিবহনের কথা, এক্ষেত্রে আপনাদের একটি বিতর্ক আছে। আপনারা বলছেন যে জলপথে পরিবহন আনা নেওয়া হলে তেল নিঃসরণ বা ভারী নৌযান চলাচল বা শব্দ দূষণ, আলো, বর্জ্য নিঃসরণ, এগুলো ওখানকার পরিবেশের উপর, নদীর উদ্ভিদ বা মাছের উপর একটা ইম্প্যাক্ট ফেলবে, খারাপ ইম্প্যাক্ট ফেলবে। কিন্তু মংলা পোর্টেই তো ওখানে নৌযান চলাচল করছে, সেক্ষেত্রে তো আপনারা বন্দর রক্ষার জন্য সাপোর্ট দিচ্ছেন বা সে তার পক্ষে আছে। তাহলে এক্ষেত্রে নৌযান চলাচলের সমস্যা কোথায়? এখানে সুন্দরবনের ভেতর দিয়ে বিশেষত পশুর নদীর উপরে একটা বড় ধরনের প্রভাব পড়বে, এবং সেইখানে বর্তমান সময়ের জাহাজ এবং বিদ্যুৎ কেন্দ্রের জাহাজের মধ্যে বড় পার্থক্য হচ্ছে যে সেই সমস্ত জাহাজগুলোতে 1000 লক্ষ টন
প্রতি বছরে এই পরিবহন হবে কয়লায়, সেই কয়লা ওর মধ্যে থাকার কারণে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে বলা হচ্ছে যে কয়লা থেকে কোনো কিছু পড়বে না, কয়লার সমস্ত কিছু নিশ্চিত করা হবে। এবং এইগুলো যে বলা হচ্ছে এইটা সমস্ত জায়গায় পৃথিবীতে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের মধ্যে আমরা পাই যে কত ধরনের ক্ষতি হতে পারে। এই কয়লার নিঃসরণ কিংবা কয়লা থেকে যে সমস্ত কয়লা থেকে বাতাস, কয়লা থেকে পানি এবং পশুর নদী, এটা পশুর নদী যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পশুর নদী যদি প্রাণ ধারণ করার ক্ষমতা হারায় তাহলে পশুর নদীর উপরে কিন্তু সুন্দরবনের অস্তিত্ব অনেকখানি নির্ভর করে। আমি এখানে একটু ইনজেক্ট করব। দুনিয়া জুড়ে নিয়ম হচ্ছে যে যেখানে কয়লা সেখানে এই কোল বেস পাওয়ার প্ল্যান্ট হয়। আমাদের দেশে এই কয়লা বিরোধী আন্দোলন, কয়লা উত্তরের আন্দোলনের কারণে, যেটা আনু মোহাম্মদ সাহেব এটা লিড করে, এটা ওখানে করা সম্ভব হয় না বা আমাদের ওই ধরনের কারণে হয় নাই। এটা একটা দুঃখজনক ঘটনা। এখন আমরা যদি নদীর কাছেও না যাই তাহলে আমরা যাবোটা কোথায়? আমার কথা হলো যে আমাদের তো করতে হবে বিদ্যুৎ কেন্দ্র। সেখানে আমার প্রশ্ন, আনু মোহাম্মদ, আমরা যাবোটা কোথায়? এবং দুই নম্বর কথা আমি বলে নেই, বাংলাদেশের এনার্জি মিক্সে, এনার্জি ফিডে সবচেয়ে ইমব্যালেন্সড। আমাদের 2% বিদ্যুৎ কয়লা থেকে আসে না, যেটা ভারতে, চীনে সেটা 40 থেকে 50% উপর কয়লা ভিত্তিক হয়ে থাকে। আমরা কেন কয়লাকে এত ভয় পাবো? আমরা কেন কয়লা উত্তোলন থেকে বিরত থাকবো? আমরা কেন কয়লা আনতেও পারবো না, উত্তোলনও করবো না? তাহলে আমরা আমাদের কোনো কয়লা নীতি বা আমাদের কোনো জ্বালানি নীতি থাকবে না? মনসুর সাহেব, আরেকটু বড় প্রেক্ষাপটে দেখা উচিত। এটা শুধু এই বিদ্যুৎ কেন্দ্র নয়, এটা আমাদের সামগ্রিকভাবে দেখতে হবে। আমরা যদি শুধু বিতর্কেই যাই যে আমরা করতে দেব না, তাহলে কোথায় করবো? না, করতে দেব না, এটা মনসুর নদী ছাড়া আমরা কোথায় করবো? আমরা মনসুর সাহেবের কাছে হয়তো আমরা পৌঁছাতে পারি নাই। আমরা কিন্তু যখন বাধা দিচ্ছি তখন বাধা দিচ্ছে একটা পজিটিভ স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে। আমরা যখন একটা জিনিস না বলছি তখন তার পাশাপাশি একটা হ্যাঁ আছে। হ্যাঁটা হচ্ছে যে আমরা যখন বলি যে ফুলবাড়িতে যখন আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনটা একটা নির্দিষ্ট প্রকল্প ধরে হয়েছিল এবং সেই প্রকল্প অনুযায়ী যে পদ্ধতিতে কয়লা উত্তোলন করার কথা তারা বলেছিল, সেই পদ্ধতিতে কয়লা উত্তোলন করলে পুরো অঞ্চলে যে ধ্বংসযজ্ঞটা তৈরি হবে, আন্ডারগ্রাউন্ড এবং সারফেস ওয়াটারের যে সর্বনাশ হবে সেটা, এবং পাশাপাশি এত ধ্বংসযজ্ঞ করে যে কয়লাটা ওঠানোর কথা বলেছিল একটা বিদেশি কোম্পানি এশিয়া এনার্জি, সেই কয়লা 80% তারা বিদেশে রপ্তানি করার কথা বলেছিল। তার মানে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ করে সেই কয়লা সম্পদ বিদেশে রপ্তানির পরিকল্পনা ছিল তাদের, এবং বাংলাদেশ সেখানে পাওয়ার কথা ছিল 6% রয়্যালটি। 6% রয়্যালটির বিনিময়ে আপনি পুরো অঞ্চল ধ্বংসযোগ্য হবে এবং সে কয়লাটাও আপনি পাবেন না। এটা ছিল প্রকল্প এবং তার বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছে। সুতরাং সেই প্রকল্পটা বাতিল করাটা হচ্ছে আমাদের দাবি। এই প্রকল্পটা বাতিল হলেই তো আপনি তখন আলোচনার মধ্যে আসতে পারেন যে প্রকল্প তো বাতিল হয়ে গেছে। কোথায়? আপনি এশিয়া এনার্জি এখনো ঢাকায় ঘোরাঘুরি করছে, লন্ডনে শেয়ার মার্কেটে ব্যবসা করছে। এগুলির তো আপনারা যদি বিরোধিতা করেন, তাদের লিগ্যাল কোনো এক্সিস্টেন্স নেই। তারা তো বাংলাদেশের কয়লা দেখিয়ে আন্তর্জাতিকভাবে ব্যবসা করছে, সেই মুনাফার টাকা এনে। আমি একটু জানতে চাচ্ছি, আপনারা যখন না বলেন সেটা পেছনে কোনো না কোনো শক্ত হ্যাঁ থাকে, কিন্তু তাহলে বিকল্পটিও তো আসলে আপনাদের কাছ থেকে আসতে হবে। বিকল্পটা তো আমরা বলেছি। আপনারা, আমি দুঃখিত যে আপনাদের কাজ পর্যন্ত আমরা পৌঁছাতে পারি নাই। সেখানে জাতীয় কমিটির একটা 7 দফা দাবি আছে, সেখানে কয়েকটা বিষয় আমরা পরিষ্কারভাবে বলেছি। একটা হচ্ছে বাংলাদেশের সম্পদ, কয়লা, গ্যাস, এই সমস্ত সম্পদের শতভাগ মালিকানা এই দেশের জনগণের থাকতে হবে। শতভাগ সম্পদ যাতে দেশে ব্যবহার হয় সেজন্য কোনো ধরনের রপ্তানি করা চলবে না, এবং এই সম্পদ যাতে দেশের মানুষের জন্য ব্যবহার করা যায় সেজন্য জাতীয় সক্ষমতা তৈরি করতে হবে। এই 3টা পয়েন্টে কি আপনি মনে করেন যে এই 3টা পয়েন্ট কোনো পজিটিভ স্ট্যান্ড না? এই 3টা পয়েন্টের ভিত্তিতে বাংলাদেশে যদি নবায়নযোগ্য, অনবায়নযোগ্য জ্বালানি নিয়ে একটা মিশ্র সামগ্রিক স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়, তাহলে তো বিদ্যুৎ সংকটের কোনো সমস্যা থাকার কথা না। অধ্যাপক আনু মোহাম্মদ, একটা দর্শক ফোন আছে, একটি দর্শক ফোনটা নিয়ে নেই প্লিজ। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ মিন্টু বলছিলাম মুক্তা থেকে। জি বলুন। আমি বলতে চাইছিলাম যে বিগত সরকার আমলে যে আমাদের এই দেশের ভিতরে একটা বিদ্যুৎ কেন্দ্র হয় নাই, আর বর্তমানে সরকার বিদ্যুৎ কেন্দ্র করতেছে। এখন ওনারা লং মার্চের জন্য বাংলাদেশের জনগণকে বলছে যে লং মার্চ হবে, কিন্তু আমি সেটা বলতে চাই যে বিগত সরকার আমলে যখন বিদ্যুৎ কেন্দ্রগুলো হয় না, বিদ্যুতের মানে দেশে বিদ্যুতের জন্য ঘরে বাড়ি, কারখানা, মেল কারখানা বন্ধ ছিল, তখন ওনারা কোথায় ছিল যে আমরা লং মার্চ করি? আমাদের দেশে আগামীতে 5 বছর পরে আমরা বিদ্যুৎ কেন্দ্রের জন্য দেশ অচল হয়ে যাবে। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, যে
দেশে বিদ্যুতের ঘাটতির কথা আপনি বলছেন, বিকল্পের কথা যেটি আমরা বলছিলাম, আমরা আলোচনায় ফিরবো। এই দর্শক প্রশ্নের উত্তর অবশ্যই নিব, তার আগে আরেকটা বিরতি নিচ্ছি।